প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে। নির্মাণ করা হবে নিজস্ব অর্থায়নে, সময় লাগবে ৭ বছর। হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার। পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। ৩ দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হতে প্রত্যয়, পরাজয়ের প্রস্তুতি নেয়ার পরামর্শ তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজবাড়ীর পাংশায় হবে ৩৫,০০০ কোটি টাকার বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। গণস্বার্থ এবং জনগুরুত্বপূর্ণ হওয়ায় একনেক বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ সরাসরি এ সুবিধা পাবেন। নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে ৭ বছর। দেশের স্বার্থ থাকায় পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া এটি সহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকের সভায়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি জানান, সরকারের মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলেও জানান মন্ত্রী। জানান, গঙ্গা চুক্তি নবায়নে দুদেশের কমিশন কাজ করছে। আশা করছি সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভায়ার গড়ে ওঠা। আগামী বাজেটের পরে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হামের উপসর্গে সারা দেশে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। হামে এত শিশু মৃত্যুর জন্য টিকা কার্যক্রম নিয়ে অতীতের সরকারের গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল। হাম আক্রান্ত ৩ মাসের এই শিশুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন স্বজনরা। পরে শিশুটিকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। ডায়রিয়া ভালো হয়েছে, হামড়ছে, মহাখালী হামড়ছে থেকে সেলাইনে পাঠাইছে। 3 সালে কদিন তো ভালো হয়েছিল, অনেক কালকা থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট আর পায়খানা পেশাব বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এমন শত শত হাম আক্রান্ত শিশুদের নিয়ে এই হাসপাতাল সেই হাসপাতালে ছুটাছুটি করেন স্বজনরা। এইসব শিশুদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে, কারো ফেরা হয় না আর। সংক্রমণ ব্যাধি হাসপাতালেই চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে 3 শিশুর। যখন বাচ্চাটা নিউমোনিয়া ডেভেলপ করে অথবা বাচ্চার ডায়রিয়া হয়, তখনই কিন্তু বাচ্চা খারাপ হয়ে যায়। ডায়রিয়া হলেই আমরা তখন বাচ্চাকে একটু স্যালাইন খাওয়াতে যাই, স্যালাইন খাওয়ালে বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়।
24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা সহ হাম উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত 200 রোগী। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এরই মধ্যে 95% শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটির প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। দেশের প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী না হয় স্বাস্থ্য ব্যবস্থার বড় সংকট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। হামের শিশু মৃত্যুর দায় বিগত সরকারের উপর চাপান তিনি। একটা ক্যাম্পেইন হয়েছিল 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারির দিকে। তখন ছিল কোভিডকালীন সময়, এবং আমি নিশ্চিত যে আমরা যে ডেটাগুলো দেখছি, আমরা জানি যে সেই সময় যে সরকার দায়িত্বে ছিল তারা ডেটা টেম্পারিংয়ে কিন্তু সাংঘাতিক ওস্তাদ ছিল। তো ইনকমপ্লিট কাভারেজের পরে তার 4 বছর পরে যে আরেকটা আপনার মিজলসের রাউন্ড, সেটা হওয়ার কথা ছিল 2024-2025-এ, এবং বিভিন্ন কারণে সরকারের আপনার দুর্বলতা, তাদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি, এবং তাদের অদক্ষতা বিভিন্ন কারণে সেই মিজলস রাউন্ড একেবারেই হয়নি, যার ফলে আজকে আমরা এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি। হাম প্রতিরোধ সহ স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান। আপনাদের অনেক সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হামের পর্যাপ্ত টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে বলে তিনি জানান। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এই সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়, বরং আওয়ামী লীগের সময়কার অব্যবস্থাপনায় দায়ী বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। হঠাৎ হামের প্রাদুর্ভাবে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কোনো দায় নেই বলেও মনে করেন তিনি। বুধবার রাজধানীর দলীয় কার্যালয়ে হামসহ স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক উন্নত দেশেও হামের সংক্রামক ছড়িয়ে পড়েছে। 2025 সালে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘ আন্দোলন, তথ্য আপলোডে অনিয়ম এবং মাঠ পর্যায়ে একাধিকবার টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে হামের টিকাদান কাভারেজে নেতিবাচক প্রভাব পড়ে বলে জানান ফুয়াদ। এ সময় দেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানান তিনি। যেখানে 400 কোটি টাকা ছিল আওয়ামী লীগের শেষ বাজেটে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 1,000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, তার ফেইলিয়ারের কারণেই টিকার শর্টেজ আছে। তো টিকার শর্টেজ না থাকলে সিরিঞ্জের শর্টেজ আছে, তো সিরিঞ্জের শর্টেজ না থাকলে সময় মতো দেওয়া হয় নাই, তো সময় মতো টিকা কেনা হয় নাই, সময় মতো টাকা ছাড় দেওয়া হয় নাই। এই ধরনের অনেক কুতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ফ্যাকচুয়ালি মিথ্যা কথা, ইনকারেক্ট। আমাদের গত অনেক বছরই ইনফ্যাক্ট আমাদের টিকার সংখ্যায়, পরিমাণে, টাকায়, বরাদ্দে কোনো কিছুতে ঘাটতি নাই। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। রাজধানীতে গরুর চামড়া প্রতি বর্গফিট
৬২ টাকা থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ৬২ টাকা। সচিবালয়ে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। আর এজন্য এরই মধ্যে কেনা হয়েছে ১৭ কোটি ৬০ লাখ টাকা লবণ। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। দেশে প্রতি বছর ঈদুল আজহায় কোরবানি হয় অন্তত ১ কোটি পশু। বাজারে চামড়াজাত পণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও কোরবানির সময় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকে প্রতি বছরই। ন্যায্য মূল্য না পেয়ে কাঁচা চামড়া নষ্ট করার দৃশ্য দেখা যায় দেশের আনাচে কানাচে। চামড়ার মূল্য নির্ধারণ এবং সংরক্ষণে এবার আগেভাগেই তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানি সংশ্লিষ্ট বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে জরুরি সভা হয়েছে সচিবালয়ে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা জরুরি। গত ৩-৪ বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিটিপি সেটিরও সংস্কার করব এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি। সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। এবছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা আর বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ট্যানারি মালিক মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বহুমুখী সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এই শিল্পের রপ্তানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিভিন্ন ট্যানারিতে পড়ে আছে 40% চামড়া। এই সংকট বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং আর ব্যাংক ঋণের কঠোর নিয়মনীতি। অন্যদিকে কেমিক্যালের মূল্যবৃদ্ধি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবির চামড়া শিল্পের অগ্রগতি। এর প্রভাব কোরবানির ঈদের চামড়া সংগ্রহ এবং দামে পড়তে পারে এমন শঙ্কায় ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে ২০১৭ সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু এত বছরেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি কার্যকর না হয় হোঁচট খাচ্ছে মানসম্মত চামড়ার প্রস্তুতি। এলডব্লিউজির সনদ না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বায়াররা। আমরা আগে ফ্রান্সে বেচতাম, লন্ডনে বেচতাম, ইটালিতে বেচতাম, জাপান বেচতাম, কোরিয়া বেচতাম, তাইওয়ান বেচতাম, হংকং বেচতাম, ইন্ডিয়া বেচতাম। এখন আসে চায়নাতে ৩-৪টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়। দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট। তা আমাদের খরচ হইলো 80 সেন্ট। প্রস্তুত চামড়া ও ফুটওয়্যার শিল্পের রপ্তানিকারকরাও বলছেন, বৈশ্বিক অর্থনীতির প্রভাবে উদ্বেগজনক হারে কমছে রপ্তানি। সংকটকে আরও ভাবিয়ে তুলেছে ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংকের নানা নিয়মকানুন। ইলেকট্রিসিটি সাপ্লাই সেখানে আমরা ঠিকমতো পাচ্ছি না। জেনারেটর দিয়ে যদি প্রোডাকশন করতে চাই, সেগুলো স্ট্যান্ড বাই জেনারেটর, সেগুলো দিয়ে আপনার 5-6 ঘন্টা সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, প্লাস ইট এক্সপেন্সিভ। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের নামে অতীতে টাকা পয়সা পাচার হয়ে গেছে। এখন সেগুলোর কস্ট অফ ফান্ড, সেগুলোর যে লোকসানের যে দায়, যারা এখন বিজনেস করছে, যারা রানিং আছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ইনভেস্টমেন্ট পরিবেশটাকে নিরাপদ রাখতে হবে। ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদও জানিয়েছেন, বায়ারদের দাম কমানোর প্রবণতায় প্রতি মুহূর্তে কমছে চামড়ার রপ্তানি আদেশ। গ্র্যাজুয়ালি কিন্তু 30%-40% আপনার স্টক রয়ে যায়।
সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখানে এই বছর একটা প্রচুর মজুদ আপনার আছে, কারণ অনেক ট্যানারি আপনার তার কাঙ্ক্ষিত দাম পায়নি বিধায় কিন্তু তার পণ্যটা সেল করতে পারেনি। ইউরোপে আমরা পার কন্টেনার ভাড়া দিতাম $3,000, সেটা কিন্তু $8,000 হয়ে গেছে। ফার ইস্টে যেটা আমরা $1,000 থেকে $1,500 দিতাম সেটা কিন্তু $4,000 হয়ে গেছে। সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আপনার এই পণ্যটার উপরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই বছর যে আসন্ন কোরবানি, এই কোরবানিতে আবার বছরে যে 50% চামড়া সংগ্রহ হবে, সেখানেও কিন্তু আপনার এই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়াতে চামড়া শিল্পনগরীর সিইটিপি দ্রুত আন্তর্জাতিক মানসম্পন্ন করা এবং পর্যাপ্ত রাসায়নিক আমদানির তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সেশন জট মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা জানান। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি সেশনের ডিসেম্বরের মধ্যেই নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর এরই মধ্য দিয়েই শিক্ষাক্ষেত্রে আর সেশন জট থাকছে না। মন্ত্রী জানান, দেশের বিদ্যুৎ খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ আর বিদ্যুৎ খাতে পরনির্ভরশীল থাকবে না। পরে 600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিকমতো এগোতে পারি। অর্থাৎ তোমাদের এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো, সেই জন্য আজকে আমরা বুঝবো। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকারের মাথায় 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা বলেও জানান মন্ত্রী। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশের নীতি নির্ধারণের নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলে আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না। অতএব আগামী দিনের রাজনীতিতে সামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করেন, আপনারা হতে পারেন গুরুত্বপূর্ণ সহযোগী। দীর্ঘ প্রায় 1 দশক পর দুদিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের নজর এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকের দিকে। দুই নেতার বৈঠকে ইরান যুদ্ধ এবং চীন মার্কিন বাণিজ্য সম্পর্ক ইস্যু প্রাধান্য পাবার কথা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমানটি বুধবার বিকেলে বেইজিংয়ে পৌঁছায়। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। দেয়া হয়েছে লাল কালিচের সংবর্ধনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কেলি ওডবার্গ সহ যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্পকে স্বাগত জানাতে বড় ধরনের আয়োজন করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে থাকছে বিশেষ ভোজ সভা। তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে 2017 সালে সর্বশেষ চীন সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাটির নিচে থাকা ইরানের 90% মিসাইল ও অস্ত্রের ঘাঁটি এখনো পুরোপুরি সচল ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্যের বরাত দিয়ে তারা বলছে, আবারও ইরানে হামলা হলে এসব অস্ত্রের ব্যবহার করবে খামেনির দেশ। আর এই খবর এমন সময় আসলো যখন হরমুজ প্রণালীর ওপর দখল আরও বাড়িয়েছে ইরান। এদিকে কূটনৈতিক বা সামরিক যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের মাটির নিচে থাকা 90% মিসাইল ও অস্ত্রের ঘাঁটি এখনও পুরোপুরি সচল ও অক্ষত রয়েছে। খোদ মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন প্রতিবেদনের বরাত দিয়ে নতুন করে এমন বিস্ফোরক দাবি করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
তারা বলছে ট্রাম্প প্রশাসন ইরানের অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়ার দাবি করলেও ইরান জুড়ে মাটির নিচে থাকা মিসাইলের মজুত, অস্ত্র ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় 90% এখনও ব্যবহারযোগ্য। এমন এক সময়ে এই প্রতিবেদন আসলো যখন হরমুজ প্রণালীর ওপর দখল আরও বাড়িয়েছে ইরান। নতুন করে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ অন্তত 10 গুণ বাড়ানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর নৌ ইউনিট। এরই মধ্যে IRGC দাবি করেছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর নিশানায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন রণতরী ও জাহাজগুলো। অপেক্ষা শুধু চূড়ান্ত নির্দেশের। নির্দেশ পেলেই শত্রু ঘাঁটিতে আঘাত হানবে তারা। এমন অবস্থায় আমেরিকাকে হটিয়ে হরমুজ পুরোপুরি দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কি ইরান? খামেনির দেশ কি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি? আমেরিকা কি আর কখনো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব রাখতে পারবে? এতে কি উদ্বেগে চীন সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান আমেরিকার মধ্যে সংঘাত পুরোপুরি বন্ধ করতে একটি চুক্তি নিয়ে যখন চলছে চরম দর কষাকষি আর তীব্র মতবিরোধ, ঠিক তখন হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও 10 গুণ বাড়ানোর দাবি ইরানের। আগে হরমুজ ও হেঙ্গাম দ্বীপের চারপাশের 20 থেকে 30 মাইল এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকলেও এখন নতুন করে পূর্বাঞ্চলের জাস্ক শহর থেকে পশ্চিমের সিরি দ্বীপ পর্যন্ত প্রায় 300 মাইল এলাকার দখল নিয়েছে ইরানের নৌবাহিনী। আর এর মধ্য দিয়ে ইরান ওই অঞ্চলে নিজের আধিপত্য আর দখলদারিত্ব পাকাপোক্ত করার ঘোষণা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানোর মধ্য দিয়ে বিশ্বের নতুন এক পরাশক্তি হয়ে উঠছে এখন খামেনির দেশ। আর ইরানের এই প্রভাবের খবরের ওপর নতুন করে ঘি ঢেলেছে খোদ মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের নতুন এক প্রতিবেদন। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের বরাত দিয়ে তারা বলছে, যেখানে মার্কিন অস্ত্র ভান্ডারের মজুদ প্রায় শেষ, সেখানে ইরানের 90% অস্ত্র এখনো অক্ষত। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা আবারও চালু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টি এখন পুরোপুরি সচল এবং আঘাত হানার অপেক্ষায়। যুদ্ধে আমেরিকার চেয়ে সুবিধাজনক ও জোরালো অবস্থায় থাকা ইরান শান্তি চুক্তির ইস্যুতে এখনও ছাড় দিতে নারাজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়েছেন, ইরান কেবল তার ন্যায্য অধিকার চাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। শান্তি প্রস্তাবের নামে জোর করে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ইরানি মুখপাত্র। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছেন, মানবিক বাংলাদেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে থাকতে বদ্ধপরিকর সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 19তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। বলেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তি দেশের জন্য সম্মান এবং গৌরব বয়ে আনে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একজন প্রতিবন্ধী ব্যক্তিও যেন নিজেকে একা না ভাবে, সমাজ এবং রাষ্ট্র তার সঙ্গে আছে। এই সময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার পরামর্শ দেন। পরে 5টি ক্যাটাগরিতে 15 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনে ভোটার উপস্থিতি ছিল কম। সমিতির ভোটার সংখ্যা 11,097 জন হলেও প্রথম দিনে ভোট দিয়েছেন 1,771 জন। দ্বিতীয় দিনের ভোট আগামীকাল। সুপ্রিম কোর্ট বারে কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টি পদ সহ মোট 14টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। এবার নির্বাচনে ভোটার 11,097 জন। নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাতে ইসলামীর সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল বাতেন ও সম্পাদক পদে AKM রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত প্রার্থীরা লাল সবুজ প্যানেলে অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। প্রার্থিতা বাতিল হওয়া নেতারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। গত 17 বছরের কর্মকাণ্ড মানুষ কিন্তু এই নির্বাচনের মাধ্যমে বিচার করবে। আর এটা হাইয়েস্ট কোর্টের আইনজীবীরা তারা আরও বেশি বিচার বিশ্লেষণ করে ভোট দেবে।
যারা প্যানেলে তারা তো নির্বাচন অংশগ্রহণ করছেন, কিভাবে একতরফা হবে তা তো আমি বুঝি না। সম্পাদক পদে আমিন প্রতিদ্বন্দ্বিতা করতেছি, এই পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা বাদে। জাতীয়তাবাদের যে গণজোয়ার, সেই জোয়ারের সাথেই তারা একমত মিলিয়ে আমার প্যানেলকে ব্যাপকভাবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন, এটা আমার প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা বার সহ অন্যান্য বার করে যেরকম রিগিং হয়েছে তা যদি না হয় আমি বিপুল ভোটে জয়লাভ করব। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের একটি মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ থেকে সরিয়ে পিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। মামলাটি করেন নিহত আইনজীবী আলিফের ভাই। ইস্কানের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে হাজিরা নিয়ে চট্টগ্রাম আদালত চত্বরে সহিংসতায় আইনজীবী আলিফ নিহত হন। এর আগে মামলার তদন্তভার ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তফা কামালের উপর ন্যস্ত ছিল। মামলার আইনজীবী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, হত্যাকাণ্ডের মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ডিবি পুলিশ। তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান মামলার বাদী। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং পিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তথ্যভিত্তিক পরিকল্পনা ও কার্যকর নজরদারির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশানে অক্সফাম আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংলাপে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উদ্ভাবিত একটি ডিজিটাল ড্যাশবোর্ডও উপস্থাপন করা হয়। বাংলাদেশ ইন ক্লাইমেট ইমার্জেন্সি এভিডেন্স বেসড পাথওয়েজ ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক এই সংলাপে গবেষণা, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেন, শুধু গাছ লাগানো নয়, কত গাছ টিকে থাকছে সেটিরও কার্যকর মনিটরিং জরুরি। অনুষ্ঠানে উপস্থাপন করা ড্যাশবোর্ডের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও বাস্তব চিত্র পর্যবেক্ষণ সম্ভব হবে বলে জানানো হয়। একটি গোষ্ঠী সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ এবং দুর্বল করতে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেয়ার পরপরই এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। বিমান বাহিনীর সঙ্গে চরমপন্থার মতো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হবার বিষয়েও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। অনলাইন পোর্টালের মাধ্যমে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্যদের নামে মিথ্যে সংবাদ ছড়ানোর অভিযোগ করেছেন তারা। মার্চের তুলনায় এপ্রিল মাসে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বেড়েছে। পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সের বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI। এই সূচকে এক মাসের ব্যবধানে PMI সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 54.6 পয়েন্টে। রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে এক আলোচনায় এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে SIPMM এর নির্বাহী পরিচালক স্টেফেন পো জানান, বিশ্বের 50টি দেশের ধারাবাহিকতায় বাংলাদেশেও উৎপাদন, কৃষি, নির্মাণ ও সেবা খাত সহ 4টি খাত পর্যালোচনায় পারচেজিং ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এই ইন্ডেক্স দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটা আশা করছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসুদ রিয়াজ। সূচকের গতি প্রকৃতি দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। তবে সূচকে যেন অর্থনীতির আসল চিত্র উঠে আসে, সেজন্য বিভিন্ন কোম্পানির নির্বাহীদের সঠিক তথ্য সরবরাহের আহ্বান জানান আলোচকরা। রাজধানী মহাখালী বাস টার্মিনালের সামনে সড়কের পাশে অবৈধ যানবাহন পার্কিং বন্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সকাল 11টার দিকে এই কার্যক্রম শুরু হয়। অবৈধ পার্কিংয়ের অভিযোগে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দেন পুলিশ। অভিযানে পরিচালনা করেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, সড়কে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্যই চালানো হচ্ছে এই অভিযান। অবৈধভাবে সড়ক দখল করে কোনো যানবাহন রাখা যাবে না। পুলিশ জানান, যারা যত্রতত্রভাবে যানবাহন পার্কিং করে রাস্তায় যানজট তৈরি করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং এবং দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে AI ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে ট্রাফিক পুলিশের। পর্যাপ্ত অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর GHI এর সহযোগিতায় রাজধানীর BMA ভবনে
আলোচনা সভার আয়োজন করে গবেষণা অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা। আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১% ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডাক্তার মলয় কান্তি মৃধা, প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবাইর এবং GHI বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস ও অন্যান্যরা। বহুজাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকরা চান না কৃষি ও কীটনাশক পণ্য বাংলাদেশ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক। এই কারণে শুল্ক এবং অশুল্ক বাধায় উৎপাদন প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তুলা উন্নয়ন বোর্ডের বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার সভাপতি KSM মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে 5% শুল্ক দিয়ে কীটনাশক পণ্য আমদানি করা যায়, অথচ উৎপাদনে কাঁচামাল আমদানিতে দিতে হয় 58% পর্যন্ত শুল্ক। এটি বিনিয়োগের জন্য সরাসরি প্রতিবন্ধকতা। তিনি জানান, শুল্ক এবং অশুল্ক বাধা দূর করা হলেই 2 থেকে 3 বছরের মধ্যে কীটনাশক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে বাংলাদেশ। এমনকি দেশে পণ্যের কাঁচামাল উৎপাদন করাও সম্ভব। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান বলেছেন, দেশের 15,000 কোটি টাকা কীটনাশক বাজারের 90 থেকে 92% আমদানি করা হয়। এটি মোটেই কাম্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হাম প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার হয়েছে রাজধানীর নয়াপল্টনে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর M মাসুদ রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম ও মোহাম্মদ SM আব্দুল হামিদ। ব্যাংকের সেন্ট্রাল ল্যাবরেটরির নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার AM কামারউদ্দিন মোজাক্কিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন IVF এর AGM কবির উদ্দিন সহ অন্যরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আহমদ মর্তুজা চৌধুরী। 2026-27 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের শুল্ক বৃদ্ধি না করা, নকল বিড়ি উৎপাদন বন্ধ সহ 5 দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে শহরের বনানী এলাকায় বিভাগীয় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এই কর্মসূচি পালন করে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিক হোসেন, সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলাম সহ অন্যরা। বক্তারা জানান, এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স ও প্রজ্ঞা এবং আসানিয়া মিশন কর্তৃক 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট সবার প্রতি প্যাকেট বিড়ির মূল্য 18 টাকা থেকে বাড়িয়ে 30 টাকায় এবং সম্পূরক শুল্ক 30% থেকে 50% করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা দেশের লাখ লাখ শ্রমিকদের অন্নসংস্থান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। বক্তারা আরও জানান, বহুজাতিক কোম্পানি এবং দেশি বিদেশি কিছু NGO এই শিল্পকে ধ্বংস করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রবীন্দ্র নজরুল জয়ন্তী 2026 উদযাপন হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ এবং অসাম্প্রদায়িকতায় একত্রিত হয়েছিল একই মঞ্চে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে নির্মাণ করা হবে নিজস্ব অর্থায়নে, সময় লাগবে 7 বছর। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার, পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে আশঙ্কা ব্যবসায়ীদের। 3 দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হতে প্রত্যয়, পরাজয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তেহরানের।
এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাবিহীন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।